হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরি অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 2 এর সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টার থেকে লেকচার 2। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আজকের ক্লাসে কিন্তু আমাদের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন আসবে। অবশ্যই আমরা আজকের ক্লাসটা খুব মন দিয়ে করব, মন দিয়ে বুঝবো এবং সেটাকে ভালো করে প্র্যাকটিস করব, কারণ আজকের ক্লাস থেকে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন আসবেই আসবেই আসবে। ঠিক আছে, এতটাই আমি দৃঢ়ভাবে বলছি, কারণ আজকের ক্লাসে আমি যেগুলো করাতে চলেছি সেগুলো বারংবার পরীক্ষায় রিপিট হয়েছে, বারবার তারা কোয়েশ্চেনে দিয়েছে সেই জিনিসগুলো। ঠিক আছে, এতটাই তারা জিনিসগুলোর প্রতি মানে ভালোবাসে যে প্রত্যেকবারই সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকছে। এই আজকের ক্লাসটা অবশ্যই আমাদের খুব সুন্দর করে করতে হবে এবং জানতে হবে জিনিসগুলো, এবং অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এগুলোকে এক্সপ্রেস করতে পারবো না। কোয়েশ্চেন চিনতে পারবো পরীক্ষাতে যে আমরা তো এটা করেছিলাম এই ক্লাসে, অথচ আমরা কিন্তু করতে পারবো না, সঠিকভাবে নামাতে পারবো না যদি না জিনিসগুলোকে বুঝে সেইভাবে প্র্যাকটিস করি। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরির সেকেন্ড লেকচার, সেকেন্ড ক্লাস এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর আওয়ার এক্সাম। তাহলে আজকের ক্লাসে এখানে যে কি কি আলোচনা করব সেটা আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে টপিক অফ ডিসকাশন বা আলোচনার বিষয় আমাদের কি কি রয়েছে। একটা হচ্ছে সম্ভাবনার স্বতঃসিদ্ধ সমূহ বা অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি বা স্বতঃসিদ্ধ সমূহ, এবং সম্ভাবনার স্বতঃসিদ্ধ থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্র। এই যে জিনিসটা, সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে সম্ভাবনার থেকে প্রাপ্ত সেই স্বতঃসিদ্ধ থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্র। এই গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্র অ্যাজ এ ফর্মুলা আকারে আমরা পড়লেও সেটার ডেরিভেশন গুলো, সেগুলোর প্রমাণগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে এবং একাধিকবার আমাদের পরীক্ষাতে রিপিট হয়েছে সেগুলো। তাই খুব ভালো করে আমাদের সেগুলো প্রমাণটা কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, কিন্তু সেই ফলাফল বা সূত্র সেটা আমরা পাবো হচ্ছে সম্ভাবনা স্বতঃসিদ্ধ থেকে। তাই সম্ভাবনার স্বতঃসিদ্ধ জিনিসটা কি, স্বতঃসিদ্ধ জিনিসটা বা অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি ব্যাপারটা কি, সেখানে কি কি অ্যাক্সিওম রয়েছে, কি কি স্বতঃসিদ্ধ রয়েছে, যার উপর ডিপেন্ড করে এই গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্রগুলো আসবে, সেগুলো তো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, নাহলে এই গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্রগুলো আমরা প্রমাণ করব কি করে। সেখানে তো লেখাই আছে যে স্বতঃসিদ্ধ থেকে প্রাপ্ত। তাই স্বতঃসিদ্ধ গুলো আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে, যেগুলো অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, বা অ্যাকচুয়ালি ভালো করে বললে সেটাকে বলা হয় অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এটার অ্যাকচুয়াল যেটা নাম সেটা হচ্ছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রতিটা জিনিস কিন্তু আমাদের একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে একদম ক্লাস করতে হবে। ঠিক আছে, এবং সাথে সাথে খাতায় লিখে নিতে হবে এবং সেই খাতাটা দেখে হুম, ভালো করে আমরা বুঝে নিয়ে আবার না দিয়ে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কি আমরা পরীক্ষায় লিখে আসতে পারবো, কারণ এই কোয়েশ্চেন অবশ্যই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা জেনে নেবো সেটা হলো সম্ভাবনার স্বতঃসিদ্ধ সমূহ বা অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, যেটাকে সঠিকভাবে বললে হয় হচ্ছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন, অ্যাক্সিওমেটিক অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রবাবিলিটির ডেফিনেশন তিন রকম। একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, যেগুলো দিয়ে আমরা অঙ্ক করে থাকি, বা প্রাচীন সংজ্ঞা প্রবাবিলিটির। তারপরে এসেছিল ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন বা পরিসংখ্যাগত সংজ্ঞা প্রবাবিলিটির জন্য বা সম্ভাবনা তত্ত্বের। তারপরে এসেছিল স্বতঃসিদ্ধ সংক্রান্ত মানে সংজ্ঞা বা অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। যেমন পরমাণুর গঠন আবিষ্কার হওয়ার সময় বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়ে সেটাকে মডিফাই করতে করতে অ্যাকচুয়াল একটা স্ট্রাকচার পেয়েছি আমরা। সেরকমই প্রবাবিলিটির ক্ষেত্রেও আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন বা প্রাচীন যে সংজ্ঞা, সেখানে কিছু ড্রব্যাক বা কিছু ত্রুটি থাকাতে আমরা তারপরে আবার ফ্রিকোয়েন্সি ডেফিনেশন আমরা বার করেছি, কিন্তু তাতেও কিছু ত্রুটি থাকাতে আমরা অ্যাক্সিওমেটিক ডেফিনেশন বা স্বতঃসিদ্ধ সমূহ সংক্রান্ত সম্ভাবনার সংজ্ঞা বার করা হয়েছে।
ঠিক আছে, সেই সংজ্ঞাটা আমাদের অবশ্যই জানতে হবে এখানে, সেটাই হচ্ছে প্রথম টপিক। ঠিক আছে, সেই সংজ্ঞাটার উপর ডিপেন্ড করে বাকি যে প্রমাণগুলো সেগুলো হবে, এবং সেই প্রমাণগুলোই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আর আমি এতটাই জোর দিয়ে বলছি কারণ আমি কোয়েশ্চেন অ্যানালিসিস করে বারবার প্রতিটা ইয়ারে, এমন কোনো ইয়ার নেই যেখানে এই কোয়েশ্চেন আসেনি। ঠিক আছে, প্রতিবার এসছে। তাই আমাদের ভালো করে অবশ্যই করতে হবে। তাই স্বতঃসিদ্ধ সমূহ কি সেটা আমাদের আগে জেনে নিতে হবে প্রবাবিলিটির জন্য। তো প্রবাবিলিটি আমরা ডিফাইন করি হচ্ছে সাধারণত একটা এক্সপেরিমেন্টের উপর, এক্সপেরিমেন্টের মধ্যে থাকা কোনো একটা ঘটনার উপর। যেমন একটা কয়েনকে টস করছি, সেই কয়েনকে যদি টস করা হয় তাহলে সেখানে হেডও পড়তে পারে কিংবা টেলও পড়তে পারে। এই যে হেড পড়ছে বা টেল পড়ছে সেগুলোই হচ্ছে এক একটা করে ইভেন্ট, সেগুলো হচ্ছে একটা করে ইভেন্ট বা ঘটনা। যেমন তার নমুনা দেশকে, একটা কয়েনকে টস করার যে নমুনা দেশ এস, সেই নমুনা দেশে কি কি থাকে? নমুনা দেশের মধ্যে, নমুনা দেশ তো একটা সেট, সেই সেটের মধ্যে কারা অবস্থান করে? সেখানে থাকে হচ্ছে একটা কয়েনকে টস করলে যে সকল আউটকাম গুলো বা রেজাল্ট গুলো আমরা পেতে পারি, বা যে জিনিসগুলো আমাদের ঘটতে পারে একটা কয়েনকে টস করলে, কি করতে পারে? হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। অবশ্যই কয়েনটা আনবায়াসড হতে হবে, পক্ষপাত শূন্য হতে হবে। এই নয় যে যাই চালবো তাতে হেডই পড়বে, টেল আর পড়বে না, সেরকম কয়েন নিয়ে আমরা এখানে কাজ করব না। ঠিক আছে, এই পক্ষপাত দুষ্ট কয়েন নিয়ে কাজ আমরা করব না, কোনো বায়াসড কয়েন নিয়ে কাজ করব না, আমরা করবো আনবায়াসড বা পক্ষপাত শূন্য কয়েন নিয়ে, বা অন্য, সেক্ষেত্রে লুডোর ছক্কা হতে পারে, অন্য কিছু হতে পারে, সেগুলো নিয়ে। সেখানে হেড পড়তে পারে, টেল পড়তে পারে, এই হেড এবং টেল, এই যে আউটকাম দুটো, তারাই অবস্থান করবে হচ্ছে স্যাম্পল স্পেস বা নমুনা দেশের মধ্যে। এটাকে বলা হয় বাংলায় নমুনা দেশ, আর ইংলিশে বললে নমুনা মানে আমরা জানি, কেমিস্ট্রিতে আমরা জানি নমুনা, সেটাকে বলে স্যাম্পল। আর দেশ মানে এখানে স্পেস। ঠিক আছে, দেশ মানে এখানে কান্ট্রি নয়, স্যাম্পল কান্ট্রি বলে কিছু হয় না, নমুনা দেশ বলতে আমরা নমুনা স্পেস বলছি। ঠিক আছে, স্যাম্পল স্পেস। তো এই চারটি গুলো যেগুলো লিখলাম সেগুলো কিন্তু আলটিমেটলি একটা ঘটনা বা ইভেন্ট। এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাও আমি আরেকবার জাস্ট শর্টে একটু রিক্যাপ করে দিচ্ছি। ঘটনা বা ইভেন্ট অর্থাৎ আমি যদি বলি এটা হচ্ছে হেড পড়ার ঘটনা, এটা হচ্ছে হেড পড়ার ঘটনা, তাহলে এর মধ্যে এটা তার মানে নিজেও একটা সেট, সেই সেটের মধ্যে কে থাকবে? শুধুমাত্র হেডটা থাকবে। তাহলে এসটা হচ্ছে স্যাম্পল স্পেস, তার মধ্যে হেডও আছে টেলও আছে, তাহলে এর মধ্যে হেড থাকছে। তাহলে এ ইজ নাথিং বাট এ সাবসেট অফ দি স্যাম্পল স্পেস। অর্থাৎ যে কোনো ঘটনা, পরীক্ষাটির যে যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা কনসিডার করব, সেই র্যান্ডম, যেমন কয়েনকে টস করাটা হচ্ছে এখানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যদৃচ্ছ একটা পরীক্ষা। সেই যদৃচ্ছ পরীক্ষালব্ধ ফলাফল হচ্ছে হেড অথবা টেল। সেই হেড অথবা টেলটা দুটো একসঙ্গে নিয়ে হচ্ছে স্যাম্পল স্পেস বা নমুনা দেশ। ঠিক আছে, এবং সেই স্যাম্পল স্পেসেরই কিছু ইভেন্ট হচ্ছে, যেমন এটা হলো হেড পড়ার ঘটনা। তাহলে এটার মধ্যে কে থাকবে? শুধু এইচ থাকবে, তাহলে এখানে এই চারটি দুইজনেই আছে, আর এখানে শুধু এইচ থাকছে, তাহলে এইচ এর সাবসেট, ইনফ্যাক্ট প্রপার সাবসেট। আর বিটা ধরলাম আমি টেল পড়ার ঘটনা, তাহলে সেখানে কি থাকবে? শুধু টি থাকবে, অর্থাৎ সেটাও একটা সাবসেট অফ এস। এরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবার স্বতঃসিদ্ধ সমূহগুলো কি কি রয়েছে সেটা দেখব। মনে করি ক্যাপিটাল ই একটি যদৃচ্ছ পরীক্ষা। ক্যাপিটাল ই হলো একটি যদৃচ্ছ পরীক্ষার, যদৃচ্ছ মানে হচ্ছে যেরকম খুশি, অর্থাৎ র্যান্ডম। আর পরীক্ষা মানে এখানে এক্সপেরিমেন্ট, পরীক্ষা মানে এক্সপেরিমেন্ট, তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট, যার নমুনা দেশ, নমুনা দেশ মানে হচ্ছে স্যাম্পল স্পেস, নমুনা দেশ মানে স্যাম্পল স্পেস,
হলো এস। এসটাকে আমরা স্যাম্পল স্পেস দিয়ে লিখি। ঠিক আছে, এইবার এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটা ঘটনা আমি নিয়ে নিচ্ছি। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটা ঘটনা আমরা নিয়ে নেব, সেটা হচ্ছে এখানে এ। ঠিক আছে, আরেকটা আমি এখানে ম্যাপিং আমি ধরে নিচ্ছি, একটা ফাংশন ধরছি, একটা অপেক্ষক আমি ধরে নিচ্ছি। এবং এবং এরপরে যে লাইনগুলো লিখবো সেই লাইনগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ সেগুলোর উপরই প্রমাণগুলো ডিপেন্ড করবে। এবং একটা ফাংশন আমি নিচ্ছি পি, যেটা শুরু হবে হচ্ছে 0 1 থেকে। 0 1 থেকে সেটা যে কোনো বাস্তব সংখ্যায় ম্যাপ হতে পারে। সরি, তাহলে যার নমুনা দেশ হচ্ছে এস। এবং পিটা আমি পরে ম্যাপ করছি, এখানে আগে লিখে নিই। এবং ক্যাপিটাল ক্যাপিটাল এ হলো একটি ঘটনা যা ই এর সাথে সংশ্লিষ্ট। যা ই এর সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এটাকে ঠিক করে বললে জিনিসটা এরকম, ইংলিশে শুনতে খুব ভালো লাগে জিনিসগুলো, যে লেট ই বি এ র্যান্ডম এক্সপেরিমেন্ট অ্যান্ড এস বি দি স্যাম্পল স্পেস অফ ই অ্যান্ড এ ইজ অ্যান ইভেন্ট করেসপন্ডিং টু দি র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। ঠিক আছে, কানেক্টেড টু দি র্যান্ডম এক্সপেরিমেন্ট ই, সেটা এখানে লেখা হচ্ছে সংশ্লিষ্ট ঘটনা। এক্ষেত্রে একটি বাস্তব সংখ্যা পি অফ এ কে, অর্থাৎ আমরা যেটা প্রবাবিলিটি লিখি, প্রবাবিলিটি আমি আগের ক্লাসে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে স্যাম্পল স্পেস। পি অফ এ মানে ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী কি ছিল, পি অফ এ ছিল হচ্ছে এর অন্তর্গত কতগুলো এলিমেন্ট সেখানে রয়েছে, অর্থাৎ এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। যেমন আগেরটাতে এ তে কতগুলো এলিমেন্ট ছিল, একটাই ছিল হেড, তার মানে সেটা হচ্ছে এক। আর এসে কটা ছিল, হেড টেল দুটোই ছিল, তার মানে হাফ, তাহলে হাফটা হবে পি অফ এ অর্থাৎ প্রবাবিলিটি অফ এ। তাহলে এই যে পি অফ এ কে প্রবাবিলিটি অফ এ বলছি, তার জন্য পি অফ এ কে কিছু প্রপার্টি, কিছু অ্যাক্সিওম স্যাটিসফাই করতে হবে। সেই অ্যাক্সিওম গুলোই এখানে আমরা সম্ভাবনার স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি নাম দিয়েছি। ঠিক আছে, কি কি স্যাটিসফাই করতে হবে পি অফ এ কে, কখন পি অফ এ তো একটা বাস্তব সংখ্যা, এই যে হাফটা বেরিয়েছিল, হাফটা তো একটা বাস্তব সংখ্যা, তাকে আমরা কখন এর প্রবাবিলিটি বলতে পারবো সেটা নিয়ে এবার আলোচনা। ভ্যালু কত হবে সেটা তো আমরা করেছি, ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে আমরা জানি, কিন্তু সেটা কখন প্রবাবিলিটি তাকে বলতে পারবো সেটা এবার আলোচনার বিষয়। তাহলে বাস্তব সংখ্যা এক্ষেত্রে একটি বাস্তব একটু কঠিন লাগতে পারে, কারণ এই জায়গাটা কিন্তু একেবারে আমাদের যে 11 12 এর জায়গা তা কিন্তু নয়, কিছুটা আমাদের হায়ার সাইজের জিনিস কিন্তু এখানে ইনক্লুড হয়েছে। তো এক্ষেত্রে একটি বাস্তব সংখ্যা পি অফ এ কে এই ঘটনার সম্ভাবনা বা প্রবাবিলিটি বলা যাবে। প্রবাবিলিটি বলা যাবে যদি পি অফ এ, বা শুধু পি অফ এ বলছি, বা পি দ্বারা নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলি নিম্নলিখিত স্বতঃসিদ্ধগুলি সিদ্ধ হয়। ঠিক আছে, অর্থাৎ পি যদি নিচের যে স্বতঃসিদ্ধ বা অ্যাকশনস গুলো আমরা লিখতে চলেছি, এখনো লিখিনি, লিখবো, সেটা স্যাটিসফাই করে।
সেখানে তিনটে স্বতঃসিদ্ধ রয়েছে বা তিনটে অ্যাক্সিওমস রয়েছে। কি কি? তার মধ্যে অ্যাক্সিওম ওয়ান, প্রথম যে অ্যাক্সিওম রয়েছে, অ্যাক্সিওম ওয়ান বা স্বতঃসিদ্ধ ওয়ান, সেটা কি? সেটা হচ্ছে যে কোনো ঘটনার যে কোনো ঘটনার প্রবাবিলিটি, যে কোনো ঘটনার যে প্রবাবিলিটি হবে সেটা সবসময় পজিটিভ হবে বা জিরো হবে। ঠিক আছে? সেটা সবসময় অঋণাত্মক হবে। অর্থাৎ যে কোনো ঘটনার সম্ভাবনা সর্বদা অঋণাত্মক, মানে হচ্ছে নন নেগেটিভ, নন নেগেটিভ হবে। অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি বলি, তাহলে পি অফ এ সবসময় সেটা গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু জিরো হবে। গ্রেটার দেন হবে অথবা ইকুয়ালস টু জিরো হবে। নন নেগেটিভ মানে কি? পি অফ এ কখনো নেগেটিভ হবে না, পি অফ এ কখনো নেগেটিভ হবে না। তার মানে সে গ্রেটার দেন জিরো হবে। তার মানে সে গ্রেটার দেন জিরো অথবা ইকুয়ালস টু জিরো হবে। একটা জিনিস আইদার নেগেটিভ হতে পারে অথবা পজিটিভ হতে পারে অথবা জিরো হতে পারে, কোনো জিনিস, কোনো বাস্তব সংখ্যা। তাহলে যদি নেগেটিভ না হয়, নন নেগেটিভ হয়, অঋণাত্মক হয়, তাহলে সে অবশ্যই ধনাত্মক কিংবা জিরো। তাই তো? ঋণাত্মক মানে নয় মানে যে ধনাত্মক তা না, জিরো হতে পারে। তার মানে পি অফ এ অবভিয়াসলি কি হবে? গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে। এটা যে কোনো, বলেছে কি যে কোনো ঘটনার জন্য। প্রবাবিলিটি থিওরিটিক্যালি যে কোয়েশ্চেন গুলো, সেগুলো অ্যাটেন্ড করতে গেলে কিন্তু আমাদের একটু সেটের কনসেপ্ট ভালো করে জানতে হবে। ঠিক আছে? সেট থিওরি ভালো করে না জানলে কিন্তু একটু অসুবিধা হবে। তাও আমি যতটা সম্ভব সেটের কনসেপ্ট রিক্যাপ করে করেই আমি বলবো। জিনিসগুলোকে একটু তার জন্য মন দিয়ে শুনে নিতে হবে। তাহলে বলেছে যে কোনো ঘটনা, মানে সমস্ত ঘটনার জন্যই সম্ভাবনাটা, অর্থাৎ পি অফ এটা গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু জিরো হবে। অর্থাৎ ফর অল এ, এটা হচ্ছে সমস্ত। ফর অল এটা মানে কি? এটা মানে হচ্ছে ফর অল, সাইনটা হচ্ছে উল্টো এ, বা সমস্ত। ঠিক আছে? ফর অল বা সমস্ত ঘটনার জন্যই কি হচ্ছে? সমস্ত ঘটনার জন্যই, অর্থাৎ সমস্ত ঘটনাগুলো কার সাবসেট হয়? এস এর সাবসেট। একটু আগে তো আমি দেখালাম যে স্যাম্পল স্পেসের সাবসেট হয় সমস্ত ঘটনা। তাহলে পি অফ এ কিন্তু অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে। এবার চলে আসবে অ্যাক্সিওম টু তে। অ্যাক্সিওম টু, সেকেন্ড অ্যাক্সিওমে যেটা বলা হয়েছে, সেকেন্ড যে অ্যাক্সিওম, সেখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যদি নিশ্চিত ঘটনা হয়। ঠিক আছে? নিশ্চিত ঘটনা যেমন স্যাম্পল স্পেস। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়? স্যাম্পল স্পেস যেমন, স্যাম্পল স্পেসের হেডও আছে টেলও আছে। তাহলে একটা কয়েনকে টস করলে আইদার হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। তো হেড অথবা টেল, হেড কমা টেল, এই পুরো ব্যাপারটাই কিন্তু একসঙ্গে রয়েছে কোথায়? স্যাম্পল স্পেসের মধ্যে। তাহলে স্যাম্পল স্পেসটা ঘটবেই। সেটা একদম নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট, সেটাকে বলা হয় নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট। সেটাকে বলা হচ্ছে নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট। অর্থাৎ যেটা ঘটবেই। তার মানে আমার যেমন এটা হচ্ছে হেড পড়ার ঘটনা। তাহলে একটা কয়েন টস করলে যে হেড পড়বেই সেরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু। তার মানে এটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। বিটা টেল পড়ার ঘটনা, একটা কয়েনকে টস করলে টেল যে পড়বেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ বিটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কিন্তু এস এর মধ্যে এই চারটি দুটোই আছে। অর্থাৎ এইচও পড়লে হবে, টি পড়লেও এসটা হোল্ড করছে। অর্থাৎ এসটা হচ্ছে একদম নিশ্চিত ঘটনা। যে হেডই পড়ুক বা টেলই পড়ুক, সেটা তো এস এর মধ্যে রয়েছেই। তার মানে হেড অথবা টেল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এস কথাটার অর্থ হলো এইচ অথবা টি। এইচ অথবা টি, তাহলে আইদার তো এইচ অথবা টি পড়বেই। তার মানে এসটা অলওয়েজ ঘটবে। এজটা অলওয়েজ ঘটবে, সেটাকে সার্টেন ইভেন্ট বলা হচ্ছে। আর স্বতঃসিদ্ধ বলছে যখন কোনো ঘটনা মানে সার্টেন ইভেন্ট হবে, তার প্রবাবিলিটি অলওয়েজ ওয়ান হবে। কারণ সে ঘটবেই। ঠিক আছে? সে ঘটবেই। প্রবাবিলিটির ভ্যালু সবসময় জিরো থেকে একের মধ্যে থাকে। যে কোনো ঘটনার প্রবাবিলিটি সবসময় জিরো থেকে একের মধ্যে থাকে, সেটা আমি একটু পরে প্রমাণ করব।
তাহলে এবার আসি অ্যাক্সিওম টু তে কি বলেছে, যেটা আমি ওখানে বললাম, নিশ্চিত ঘটনার যে সম্ভাবনা সেটা সবসময় ওয়ান হবে। অর্থাৎ নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা মানে যেটা ঘটবেই, ঠিক আছে, যেটাকে সার্টেন ইভেন্ট বলছি, মানে যেটা ঘটবেই, ঘটতেই হবে, সার্টেন ইভেন্ট। যেমন একটা কয়েনকে টস করলে হেড অথবা টেল যে কোনো একটা পড়ার ঘটনা, সেটা হেড অথবা টেল তো অবশ্যই পড়বে, তার মানে সেটা নিশ্চিত ঘটনা। কিংবা একটা, যদি লুডোর ছক্কাকে আমি থ্রো করি, নিক্ষেপ করি, বা ডাইস নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা পড়ার ঘটনা, তার মানে সেটা ঘটতেই হবে, সেটা তো ঘটবেই, 1 থেকে 6 পর্যন্ত কিছু না কিছু তো পড়বেই, ঠিক আছে। কিন্তু এখন যদি বলি আমি একটা লুডোর ছক্কাকে থ্রো করলে 20 পড়ার ঘটনা, 20 কি ধরেই পড়বে? 20 তো পড়বে না, কারণ 1 থেকে 6 পর্যন্তই ফেজ গুলো রয়েছে। তাই আমাদের ক্ষেত্রে সেটা 20 পড়ার ঘটনাটা হয়ে যাবে অসম্ভব ঘটনা, যার সম্ভাবনা হবে জিরো। একটা অসম্ভব, তার সম্ভাবনা জিরো। আর কিন্তু 1 থেকে 6 পর্যন্ত যা খুশি পড়তে পারে সেরকম একটা ঘটনা যদি বলি, সেটাও চলে আসবে তার পুরো গোটা নমুনা দেশটাই, গোটা স্যাম্পল স্পেসটাই, যার সম্ভাবনা হবে 1। ঠিক আছে। আর এই 0 আর 1-এর বেশি, মানে 0-এর থেকে কম, 1-এর থেকে বেশি সম্ভাবনার মান হতে পারে না, সেটা ভিতরে যে ঘটনাই ঘটুক না কেন। যে ঘটনা অসম্ভব তার সম্ভাবনা হচ্ছে 0, যে ঘটনা মানে ঘটবেই নিশ্চিত, তার সম্ভাবনা হচ্ছে 1, এবং যে ঘটতেও পারে নাও ঘটতে পারে সেরকম ঘটনার সম্ভাবনা হচ্ছে 0 থেকে 1-এর মাঝখানে। ঠিক আছে। যেমন নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা, তাহলে আমি যদি একটা একটু এক্সাম্পল দিয়ে দিই, না বুঝলে হবে না, ঠিক আছে। তোদের লিখলে তো এখন লেখা যায়, কিন্তু একটু তার মানে এক্সাম্পলটা যদি, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে, কোনো একটা যদি সম্ভাবনা, তাহলে কি হতে পারে? হতে পারে হচ্ছে অসম্ভব, মানে যেটা ঘটবেই না। এটা একদম মাথায় গেঁথে নেয় যেটা বলছে এখন, অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে। আর এটা হচ্ছে নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট। অসম্ভব ঘটনাকে আমরা সাধারণত নাল সেট দিয়ে ডিনোট করি। যেমন নাল সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, সেরকম অসম্ভব ঘটনা যদি নাল সেট যদি ডিনোট করছি, সেখানে নমুনা দেশের কোনো বিন্দুই আসতে পারে না। কারণ এমন কিছু বলে দেয় অসম্ভব ঘটনায়, যেমন 1 থেকে 6 পর্যন্ত পরে হচ্ছে লুডোর ছক্কাতে, তো সেক্ষেত্রে আমাকে যদি বলি 20 পড়ার ঘটনা, 10 পড়ার ঘটনা, 5, তারপর ধর বললো 11 পড়ার ঘটনা, তো এগুলো হচ্ছে আমাদের কাছে অসম্ভব, এটা ঘটতেই পারে না একটা লুডোর ছক্কা থেকে, মানে এরকম আউটকাম আসতেই পারে না। অর্থাৎ নমুনা দেশে এরকম কোনো পয়েন্টই নেই। লুডোর ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত নমুনা দেশের পয়েন্ট রয়েছে, তার বাইরে কোনো পয়েন্ট নেই। ফলে অসম্ভব ঘটনা ফাই যদি বলি 11 পড়ার ঘটনা, 11টা তো নিশ্চয়ই নমুনা দেশের মধ্যে নেই। তাই ফাইটা বা নাল সেট তৈরি হয়ে যায় অসম্ভব ঘটনাটা, যার প্রবাবিলিটি কত হয়? 0। আর এদিকে হচ্ছে এস, গোটা নমুনা দেশটাই চলে আসে, এবং যার প্রবাবিলিটি কত হয় সেটা হচ্ছে 1। ঠিক আছে। এবং এবং সেই সাথে যে সমস্ত ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, ঘটতেও পারে আবার নাও পারে, তাদের যে সম্ভাবনা, এটা জিরো হচ্ছে সবচেয়ে কম ভ্যালু, একদম মিনিমাম ভ্যালু প্রবাবিলিটি সেটা হচ্ছে 0। আর ও একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর ঘটতেও পারে নাও ঘটতে পারে, তার মান হতে পারে 0 থেকে 1-এর মাঝখানে। 0 < প্রবাবিলিটিটা < 1, যেটাকে আমরা 0,1 এভাবে ডিনোট করে থাকি। সেটের ভাষায় যদি বলি সেটা হচ্ছে এরকম। যারা বুঝতে পারলি না সেটা 0 < b < 1 লিখে দিবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। যেমন আমি একটা জাস্ট লাস্ট এক্সাম্পল দিয়ে দিই, তাহলে জিনিসটা তোদের ক্লিয়ার হয়ে যাবে আরো। ধর, আমি বেশি এগোচ্ছি না, আমি কয়েন টসকেরই বলছি। কয়েন যদি টস করি, কয়েন টসিং এর ক্ষেত্রে সেটা যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট হয় কয়েন টসিং, তো সেক্ষেত্রে আমি বললাম হেড অথবা টেল, হেড অথবা টেল যা খুশি পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এসটা পুরোই চলে আসবে, হেড টেল যা খুশি, সেক্ষেত্রে তার প্রবাবিলিটি হয়ে যাবে 1। কারণ সেক্ষেত্রে কি আসবে, এন অফ এস বাই এন অফ এস, প্রবাবিলিটি কি করে বার করতে হয়? যার প্রবাবিলিটি বার করছি তার নাম্বার অফ এলিমেন্ট ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল স্পেসে বা নমুনা দেশে যে সমস্ত পয়েন্ট রয়েছে তাদের নাম্বার অফ এলিমেন্ট।
সেই নাম্বারটা অফ এলিমেন্ট। তাহলে এনএস যেহেতু এসএরই করছি, তাহলে এনএস বাই এনএস মানে 2/2, কাটলে সেই 1ই হবে। ঠিক আছে। আর অসম্ভব ঘটনা যেরকম, একটা অসম্ভব ঘটনা যেমন আমি বললাম, একটা কয়েনকে টস করে আহ একটা কয়েনকে টস করেছি, একটা কয়েনকে টস করে আমি কি পাবো? ধর সামথিং এমন একটা ইভেন্ট নিলাম, ঠিক আছে, হেড টেল তো ছাড়া আর কিছু পড়তে পারে না কয়েন টসিং এ। হেড টেল ছাড়া কয়েন টসিং এ তো আর কিছু পড়তে পারে না। আমি বললাম হেড মানে মাথা, টেল মানে লেজ, আমি বললাম লেগ পড়বে, লেগ। ঠিক আছে, একটা হাস্যকর ব্যাপার, এটা নিয়ে কোনো ইয়ে নাই, জাস্ট আমি একটা ধরলাম। তো কি একটা হেড পড়তে পারে বা টেল পড়তে পারে, লেগ কি পড়তে পারে নাকি? এটা কয়েন টস করে লেগ তো পড়তে পারে না, তার মানে ফাই, এই লেগ ব্যাপারটা সেটা তো স্যাম্পল স্পেসেই নেই। লেগ ব্যাপারটা সেটা তো স্যাম্পল স্পেসেই নেই, লেগটা স্যাম্পল মধ্যে তো বিলংই করছে না। তাহলে ফাই যে জিনিসটা হলো, তার মানে এটা একটা নাল ইভেন্ট হলো লেগ পড়ার ঘটনাটা। ঠিক আছে, লেগ পড়ার ঘটনা তাহলে একটা নাল ইভেন্ট হয়ে গেল, এবং তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি হচ্ছে 0। বা আমি যদি বলি ঠিক করে, তাহলে না, এই সেটের মধ্যে যেহেতু লেগটা স্যাম্পল স্পেসেই নেই, তাহলে লেগ পড়ার যে ঘটনাটা সেটাকে যদি ফাই দিয়ে ডিনোট করি, তাহলে ফাই ইকুয়ালস টু কি হচ্ছে? নাল সেট হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো এলিমেন্টই নেই। তার মানে সেটা পি অফ ফাইটা কি হবে? এন অফ ফাই বাই এন অফ এস। এন অফ ফাইটা কত? 0। আর এন অফ এসটা যাই হোক না কেন, এন অফ এসটা এখানে তার 2, কারণ দুটো এলিমেন্ট আছে, তাহলে 0ই তো হলো। কিন্তু আমি যদি এমন একটা ঘটনা নিই, সামথিং বি একটা ঘটনা বা এ একটা ঘটনা নিচ্ছি, যেটা হচ্ছে শুধুমাত্র হেড পড়ার ঘটনা, তাহলে হেড পড়তেও পারে নাও পড়তে পারে, টেল পড়লেও পড়তে পারে, তাহলে হেড পড়বে না। তাই হেডটা মানে এমন একটা ঘটনা নিলাম যেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, তাহলে তার প্রবাবিলিটি কত বেরিয়েছিল? সেক্ষেত্রে পি অফ এ কত? সেক্ষেত্রে পি অফ এ হচ্ছে এন অফ এ বাই এন অফ এস। এন অফ এটা কত? এন অফ এটা হচ্ছে 1, কারণ শুধুমাত্র হেড আছে, আর এন অফ এস এ কত হচ্ছে 2, তার মানে হাফ। হাফটা দেখতেই পাচ্ছি আমরা, 0 থেকে 1-এর মাঝখানে একটা পয়েন্ট। হাফটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যবর্তী কোন একটা পয়েন্ট। তাহলে এবার জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে কিছুটা। ঠিক আছে, তাহলে কখন একটা ঘটনাকে নিশ্চিত ঘটনা বলছি, কারণ নিশ্চিত ঘটনার ব্যাপারটা এখানে অ্যাক্সিওমে রয়েছে, ফলে আমি এটা না জানলে হবে না। এটা কখন একটা ঘটনাকে নিশ্চিত ঘটনা বলছি, কখন অসম্ভব বলছি, কখন ঘটতেও পারে নাও ঘটতে পারে, এই ব্যাপারটা আমরা হিসাবে বলছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে। হলো, ব্যাস। এবার আমরা আবার অ্যাক্সিওমের দিকে আসি। এটা আমরা একদম একটু মাথায় গেঁথে নেবো ভালো করে, যাতে করে আমাদের কোনো টার্মিনোলজিতে কোনো প্রবলেম না হয়। কাকে আমরা নিশ্চিত বলছি? নিশ্চিত মানেই হচ্ছে স্যাম্পল স্পেস পুরোটা চলে আসবে। আর অসম্ভব মানে এমন একটা ঘটনা যার মধ্যে স্যাম্পল স্পেসের কোনো এলিমেন্টই আসতে পারে না, কোনো এলিমেন্ট সেখানে আসতে পারে না, এমন একটা অদ্ভুত ঘটনার কথা বলা হচ্ছে। তো যাই হোক, নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট, সেটা কিন্তু কাকে দিয়ে ডিনোট করছে? নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্টের সম্ভাবনা 1। সুতরাং ম্যাথমেটিক্যালি আমরা যদি বলি, ম্যাথমেটিক্যালি বললে সেটা চালাচ্ছে হচ্ছে পি অফ এস, প্রবাবিলিটি অফ এস, সেটা হচ্ছে 1। কেন 1 সেটা আমি আগেই দেখিয়ে দিলাম পাশে। পি অফ এস মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এস বাই নাম্বার অফ এলিমেন্ট অফ এস। পি অফ এ যদি হয় নাম্বার অফ এলিমেন্ট অফ এ বাই নাম্বার অফ এলিমেন্ট অফ এস, তাহলে পি অফ এস কত হবে? নাম্বার অফ এলিমেন্ট অফ এস বাই নাম্বার অফ এলিমেন্ট অফ এস, এনএস বাই এনএস। এনএস এনএস যদি কেটে দিই তাহলে কত পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। সেটা এখানে স্বতঃসিদ্ধ বলে দিয়েছে, কিন্তু আমরা সেটাকে একবারে প্রমাণের মতো দেখিয়েও দিতে পারলাম নিজেদের বোঝার জন্য। এবার অ্যাক্সিওম 3, নেক্সট চলে আসে হচ্ছে লাস্ট অ্যাক্সিওম এবং মোস্ট ভাইটাল অ্যাক্সিওম, যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের, এবং যেটা একটু ভালো করে আমাদের মাথাতেও রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাক্সিওম 3। কি বলেছে অ্যাক্সিওম 3-তে? অনেক কিছু বলেছে অ্যাক্সিওম 3-তে। সেটা হচ্ছে যদি A1, A2, ডট 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 এন, এবং আরো চলছে, সেটা হতে পারে কোনো ফাইনাইট, অর্থাৎ এই 100 পর্যন্ত গিয়ে গেল, গিয়ে শেষ হয়ে গেল, কিংবা এই 200 পর্যন্ত গেল, কিংবা আরো ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে, যা খুশি। ঠিক আছে, যদি আচ্ছা, যদি তো লিখেছি, যদি এত একটি
সসীম বা অসীম, অর্থাৎ ফাইনাইট অর ইনফাইনাইট, সসীম অথবা অসীম সংখ্যক পরস্পর বিচ্ছিন্ন পরস্পর বিচ্ছিন্ন বা মিউচুয়ালি এক্সক্লুসিভ যেটাকে বলা হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন, একজনের সঙ্গে একজনের কোনো কমন এলিমেন্ট নেই। যেমন ক্যাপিটাল এটা যদি আমি বলি হেড পড়ার ঘটনা, ক্যাপিটাল বিটা যদি আমি টেল পড়ার ঘটনা বলি, বা আমি তোদের এই অনুযায়ী বলি, তাহলে জিনিসটা আরো বেশি সুবিধা হবে। বলছে যদি এটা হয় হেড পড়ার ঘটনা, আর বি A1টা আর A2টাকে যদি আমি বলি টেল পড়ার ঘটনা, তাহলে A1 আর A2-র মধ্যে নিশ্চয়ই কোনো কমন এলিমেন্ট নেই। এখানে এইচ আছে, এখানে টি আছে, তাদের কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে A1 আর A2-র ইন্টারসেকশন তার মানে ফাই, অর্থাৎ এরা তখন আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন এরা। এরা কিরকম? এরা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাদের কানেকশন নেই, তাই তারা বিচ্ছিন্ন। এবং পরস্পর বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমি যদি এখন প্রবাবিলিটি নিই পি A1 ইউনিয়ন A2, তাহলে সেক্ষেত্রে তার প্রবাবিলিটিটা হয়ে যাবে পি অফ A1 প্লাস পি অফ A2, পি অফ A1 প্লাস পি অফ A2, ডাইরেক্ট ভেঙে যাবে। সবসময় ডাইরেক্ট ভাঙে না। এটার জেনারেল ফর্মুলা কি হয় সেটা আমরা একটু পরে প্রমাণ করব। কিন্তু যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট অফ ইভেন্টস হয়, সিকোয়েন্স অফ ইভেন্টস হয়, সেটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস হতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ ইভেন্টস হতে পারে। যাই হোক না কেন, তারা যদি বিচ্ছিন্ন হয়, তাদের যদি মিউচুয়ালি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্টস না থাকে, ঠিক আছে, A1 এর মধ্যে A2-র কোনো কমন এলিমেন্ট নেই, কিংবা A2-র মধ্যে A1 এর কোনো কমন এলিমেন্ট নেই, কিংবা A3-র সঙ্গে A2-র কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ পরস্পর জোড়ায় জোড়ায় পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ তারা, সেই রকম ক্ষেত্রে যদি ইউনিয়নের প্রবাবিলিটি নেওয়া হয়, তাদের ইউনিয়নের প্রবাবিলিটি নেওয়া হয়, তাহলে জাস্ট ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করে যোগ করে দিলেই পেয়ে যাব। ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি নিয়ে যোগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, যেমন আমাকে যদি বলে, একদম পুরো এক্সাম্পল ধরে ধরে বলে দিচ্ছি আমি যে কি করে মিলে যাচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে। আমি তাহলে এটা কি করে প্রমাণ বুঝবো? একটা উদাহরণ দিয়ে, কয়েন টসিং এর ক্ষেত্রেই আমি জিনিসটা বারবার বলছি ইচ্ছা করে, যাতে করে তোদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। এস ইকুয়ালস টু কত? H, T। এখন A1টা ধরেছিস H, আর A2টা ধরেছিস T, তার মানে A1 ইন্টারসেকশন A2 সেটা ফাই, কারণ H আর T এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এসটা হচ্ছে H, T, এস এর প্রবাবিলিটি আমি দেখেছি হচ্ছে হাফ, এস এর প্রবাবিলিটি হচ্ছে সরি 1, এস এর প্রবাবিলিটি কত? হাফ কেন হতে হবে? এস এর প্রবাবিলিটি হচ্ছে 1। এখন A1 ইউনিয়ন A2 কর, A1টা হেড ইউনিয়ন টেল, তার মানে একই সেটের মধ্যে হেড আর টেল চলে এলো, কারণ সেটা কত হয়ে গেল? সেটা এস হয়ে গেল না? এইবার তোরা প্রবাবিলিটি নিয়ে দেখ, এবার নিজেরাই প্রবাবিলিটি নিয়ে দেখ, প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2, তার মানে সেটাই এস যেহেতু, তাহলে প্রবাবিলিটি অফ এস চলে আসলো, তার মানে সেটা কত হলো? 1। আবার প্রবাবিলিটি অফ, আমি কি বলেছি? যোগফলের সঙ্গে সমান হবে। ইউনিয়নের প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির যোগফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ পি অফ A1 প্লাস পি অফ A2 করে দেখতো। পি অফ A1 কত? আমি আগেই বার করেছি। পি অফ A1 হচ্ছে হেড পড়ার প্রবাবিলিটি কত বার করেছি? হাফ, অ্যাজ ওয়েল অ্যাজ টেল পড়ার প্রবাবিলিটিও হাফ, আমরা যোগ করলে কত? 1। এই 1টা কার সঙ্গে সমান? এই যে 1, এটাও 1, এটাও 1 বেরোলো, তার মানে এটার ভ্যালু 1, আবার এটা যোগ করেও 1, তাহলে এই জিনিসটা সমান আসলো। এই কথাটাই স্বতঃসিদ্ধের মধ্যে বলছে। এই কথাটাকেই তারা দুটোর জন্য না বলে এন সংখ্যক বা ইনফাইনাইটলি মেনি
ইভেন্টের জন্য স্বতঃসিদ্ধর মধ্যে সেটাকে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, ভালো করে জানতে গেলে অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু বোঝার রয়েছে। ঠিক আছে, শুধু সাজেস্টিভ করব তা করলে হবে না। সায়েন্স যখন নিয়েছি, সাজেস্টিভ করার জন্য আর্টস সাবজেক্টটা রয়েছে, অন্য অনেক কিছু রয়েছে, কিন্তু অন্তত সায়েন্স করব, সায়েন্স নেবো আর গর্ব গর্ব করে কিন্তু শুধু সাজেশন পরীক্ষার আগে খুঁজে বেড়াবো, সেটা কিন্তু সঠিক কথা নয়। কোন চ্যানেলে সাজেশন দিচ্ছে, কোন চ্যানেলে ওয়ান শট হচ্ছে, সেগুলো কিন্তু দেখা আমাদের, আমরা রিজার্ভ করি না একটা সায়েন্সের স্টুডেন্ট হয়ে। তো যদি A1 A2 An একটি সসীম বা অসীম সংখ্যক পরস্পর বিচ্ছিন্ন মিউচুয়ালি এক্সক্লুসিভ, পরস্পর বিচ্ছিন্ন মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা সমূহের অনুক্রম বা সিকোয়েন্স বলতে পারি, তবেই পরস্পর বিচ্ছিন্ন হলে কি বলেছি না, P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ইউনিয়ন এবং আরো চলবে। এই সমস্ত ইউনিয়ন করলে, যেমন দুজনের করেছি, দুটো নিয়েছিলাম বলে এখানে যত খুশি নিতে পারি, যেহেতু থিওরিটিক্যালি বলা হচ্ছে, সেটা জাস্ট যোগ আকারে ভেঙে যাবে। P of A1, এটা তো একটা বাস্তব সংখ্যা, এখানে তো আমি আমার ইউনিয়ন চালাতে পারবো না। এটা ইউনিয়ন লিখলাম কারণ A1 A2 এগুলো ঘটনা, এগুলো হচ্ছে সেট, ঘটনা মানেই সেট, তাহলে তাদের মধ্যে ইউনিয়ন হয়েছে। কিন্তু তারা যখন ভেঙে যাচ্ছে তখন তো প্লাস আকারে ভাঙবে, কারণ P of A1 যখন নিচ্ছি তখন একটা সংখ্যা পাচ্ছি, সংখ্যার সঙ্গে তো আরেকটা সংখ্যার ইউনিয়ন হয় না, আর যাই হোক ইউনিয়ন হবে না, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এরকম করে করে চলবে। সেটা এরকম ভাবে আমরা যদি একটু বড় হয়ে গেছি, ফলে এতটা ভেঙে না লিখে আমরা এইভাবেও জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি সামেশন দিয়ে। তাছাড়া আমরা বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারটা, তো সেখানে সামেশনের কাজ পড়েইছি। সেটা কি লিখতে পারি, সামেশন প্রবাবিলিটি অফ, বা প্রবাবিলিটির ভিতর সামেশন রয়েছে, দেখ এখানে, এখানে ইউনিয়ন করে করে যাচ্ছে, তার মানে প্রবাবিলিটির ভিতরে কি আছে, ইউনিয়ন আছে। তাহলে ইউনিয়ন অফ কার আছে, AI, আই এর ভ্যালু কত, 1 থেকে শুরু করে আপ টু চলছে, এটা আমি ইনফিনিটি বললাম, সেটা কিন্তু ফাইনাইটও হতে পারে। আর এদিকে কি হচ্ছে, প্লাস করে করে যাচ্ছে, তার মানে সামেশন করে করে যাচ্ছে। কার সামেশন, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলোর সামেশন, অর্থাৎ প্রবাবিলিটি এখন ভিতরে ঢুকে গেছে আর এটার প্রবাবিলিটি বাইরে রয়েছে, অর্থাৎ এটা ইউনিয়ন করে প্রবাবিলিটি আর এটা প্রবাবিলিটি করে সামেশন, এটা ঠিক আছে, যেটাকে আমরা অনেকে সুবিধার্থে ইউনিয়নটাকে প্লাস আকারেই বলে, অর্থাৎ ইউনিয়নেরটাকেও সামেশন দিয়েই লেখে। এগুলো আমি ডিটেলসে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। I = 1 থেকে ইনফিনিটি P of AI, এই জিনিসটাও আমরা ভাবতে পারি। আমি বলবো তোরা এটাই ভাব, নাহলে গন্ডগোল করে ফেলবি, মনে হবে যেন আবার ইউনিয়ন করতে গেলো। কিন্তু এটুকুনি আমি শুধু বলে রাখি, যখন এটা এলোই, এরকম কথাটা আমি জাস্ট একটু মনে রাখবি। প্রবাবিলিটির ক্ষেত্রে ইউনিয়নটাকে আমরা যোগ আকারে লিখি, আর ইন্টারসেকশনটাকে আমরা প্রোডাক্ট আকারে লিখি। ইউনিয়নটাকে যোগ আকারে লিখি অর্থাৎ, এবং ইন্টারসেকশনটাকে প্রোডাক্ট আকারে লিখি, অর্থাৎ অ্যাকচুয়ালি কথাটার মানে তাহলে কি, আমরা যেমন এই যে প্রবাবিলিটি অফ ইউনিয়ন বলছি, আমরা যে বলছি এই জিনিসটা P of Union AI বলছি, I = 1 থেকে আপ টু সামথিং ইনফিনিটি, সেটাকে আমরা প্রবাবিলিটি অফ সামেশন AI ও বলতে পারি, সামেশন AI, অর্থাৎ প্রবাবিলিটি অফ A1 প্লাস A2 প্লাস ডট 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 এভাবে বলতে পারি। ঠিক আছে, প্রবাবিলিটি অফ A1 যেটা ইউনিয়ন, সেটাকে আমরা সাম আকারেও বলতে পারি একইভাবে।
যেটা প্রোডাক্ট মানে যেটা ইন্টারসেকশন, তাকে আমরা প্রোডাক্ট আকারেও বলতে পারি। প্রোডাক্ট আকারে বলা মানেটা কি, না পি অফ A1 ইন ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন ধর চলছে, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন অফ আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু ইনফিনিটি। সেই ইন্টারসেকশনকে আমরা কিন্তু কি বলতে পারি, প্রবাবিলিটি অফ, এই নোটেশনটা আমি পরে বলবো, একটু পরে আগে এটা লিখি, প্রবাবিলিটি অফ A1 যেটা ইন্টারসেকশন সেটাকে আমরা কি বললাম, ডট দিয়ে লিখতে পারি, A1 ডট A2 ডট A3, কারণ এরপর হায়ার স্টাডিজে গেলে এতবার ইউনিয়ন ইন্টারসেকশন ইউজ হবে প্রবাবিলিটিতে, যে আমরা তখন ইন্টারসেকশন ইউনিয়ন না লিখে ডট বা প্লাস লিখলে তাড়াতাড়ি কাজটা মিটে যাবে। ঠিক আছে, এই ডটটাকে প্লাসটাকে যেমন সামেশন দিয়ে লেখা হয়, সামেশন মানে হচ্ছে বড় হাতের সিগমা, এটা হচ্ছে ছোট সিগমা, ইংলিশে যেমন স্মল লেটার রয়েছে এটা হচ্ছে স্মল সিগমা, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা, সেরকমই এটা হচ্ছে স্মল পাই, যেটা আমরা সাধারণত সার্কেলের ক্ষেত্রে ইউজ করে থাকি, আর এটা হচ্ছে পাইটা দেখতে একই রকম, এটা যেমন পুরোপুরি সে আলাদা, পাইটা দেখতে একই রকম, শুধু একটু বড় করে এরকম মানে স্ট্রেট প্যাটার্নে লিখতে হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল পাই। আর এই ক্যাপিটাল পাইটাই হচ্ছে ডটের জন্য ইউজ হয়, এটা ইউজ হয় হচ্ছে প্লাস হিসাবে, আর এটা ইউজ হয় হচ্ছে ডট বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা এটাকে লিখতে পারি ক্যাপিটাল পাই সামেশন মানে যেমন A1 + A2 + A3 এরকম করে চলছে, তাহলে A1 ইন্টু A2 ইন্টু A3 এগুলোকে লিখতে পারি হচ্ছে প্রোডাক্ট অফ AI ইকুয়ালস টু 1 থেকে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, একটু পড়ার বাইরে অন্যরকম বললাম, ঠিক আছে, কিন্তু জিনিসগুলো এরকম, অর্থাৎ ইন্টারসেকশনকে আমরা ডট আকারে লিখি প্রবাবিলিটিতে, আর ইউনিয়নকে প্লাস আকারে লিখি। সেট যদিও তারা সেট A1 A2 A3 এগুলো ইভেন মানে তারা সেট, কিন্তু সেটের মধ্যে প্লাস ডট আমরা করি না, কিন্তু প্রবাবিলিটিতে গণনার সুবিধার্থে বা এত ইন্টারসেকশন ইউনিয়ন না লেখার জন্য ইউনিয়নকে প্লাস আকারে এবং ইন্টারসেকশনকে ডট আকারে লেখা হয়। ঠিক আছে, এটা বলে রাখলাম কারণ আমাদের জয়েন্ট এন্ট্রান্সে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু যদি হুট করে দুটো সেটের মাঝখানে প্লাস থাকে তাহলে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই, প্লাস মানে হচ্ছে ইউনিয়ন, ডট মানে হচ্ছে দুটো সেটের ডট মানে হচ্ছে ইন্টারসেকশন। ক্লিয়ার? আচ্ছা, তো আবার একটু পড়ার মধ্যে ঢুকি। তো এগুলো আমাদের কাছে তাহলে সমস্ত স্বতঃসিদ্ধ জিনিসটা কিন্তু হয়ে গেল, সেটাকে তিনটে আলাদা আলাদা আমি এক্সাম্পল দিয়ে দেখালাম যে না এগুলো হোল্ড করছে, একটা প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি অপেক্ষক বা পি অফ এ, সেটা কিন্তু এই তিনটে অ্যাক্সিওমকে স্যাটিসফাই করছে। কয়েন টসিং দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এই স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিওমস গুলোকে ইউজ করে যে ইম্পর্টেন্ট রেজাল্ট গুলো রয়েছে বা ফলাফলগুলো রয়েছে বা সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো আমরা প্রমাণ করব, কিন্তু সেই প্রমাণগুলোই কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসে। ঠিক আছে, এবং কোনগুলো কোনগুলো এসছে সেটাও আমি ভালো করে মেনশন করে দেবো, সেগুলো তো ভালো করে রেডি করতেই হবে, কিন্তু তাছাড়াও তার বাইরে আর কি কি করবো সেটাও বলে দেবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি এতটুকুই কভার করলাম। এর যে মানে অ্যাক্সিওম থেকে ইউজ করে যে প্রমাণগুলো রয়েছে, যে রেজাল্টগুলো রয়েছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তাই জন্য কিন্তু আমাদের এই স্বতঃসিদ্ধগুলো ভালো করে জানতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, এবং কিন্তু যে অ্যাক্সিওম তিনটে রয়েছে সেগুলো একদম ভালো করে মনে রাখতে হবে, যে পি অফ এ গ্রেটার ইকুয়ালস টু 0 হয় যে কোনো ঘটনার জন্য, পি অফ এসটা 1 হয়, এবং যদি ঘটনাগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বিচ্ছিন্ন হয় তাদের ইউনিয়ন করে প্রবাবিলিটি নিলে যা হবে, প্রবাবিলিটি গুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে যোগ করলেও কিন্তু সেটাই ঘটবেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে। বোঝা গেল? তো এই ক্লাসে এই ভিডিওতে এতটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা এর স্বতঃসিদ্ধ যে রেজাল্ট গুলো রয়েছে সেই অ্যাক্সিওম ইউজ করে রেজাল্ট গুলো কিন্তু প্রুফ করবো, এবং সেখান থেকে পরীক্ষাতে বারবার কোয়েশ্চেন এসছে এবং এবারও আসবে, সেটা একদম গ্যারান্টেড। ঠিক আছে, তাই নেক্সট ভিডিওটা অবশ্যই আমাদের কিন্তু ভালো করে ফলো করতে হবে, তার জন্য চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসে
তাহলে এতটাই কমপ্লিট করছি আমি। নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে কিন্তু আমরা এর পরবর্তী পোর্শনে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করে নেবে, যাতে পরবর্তী লেকচারটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাও যদি এখানে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে সেখানে তোমাদের যা প্রবলেম হবে সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন করে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যে নতুন চ্যানেল আমাদের, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল এবং কম্প্যাক্ট নোট সহ ভিডিও তারাও দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিন করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো। ঠিক আছে, আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস সিট থাকবে এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99, অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়, যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে। সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন সিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্ত ভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে জিরো থেকে হিরো করার কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12-এর জন্য কিন্তু এনরোল করে রাখো এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে, কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12-এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা।